এদের কথা জেনে তোমার লাভ নেই, দুজনই সব জেনে ফেলার কারণে মরেছে। সহজ হিসাব, প্রান্তর বাপ আমিরের হাতে, আব্দুল্লাহ আমার হাতে। এসব বাদ দাও, আমরা আমিরের কথাতে যাই। তোমাকে শুধু আমিরের গল্প শোনাবো। রিদওয়ানের কাছে কথাগুলো যেন কত স্বাভাবিক, যেন মশা মারার গল্প বলছে। পদ্মজা ভীষণ অবাক হচ্ছে। এই হাওলাদার বাড়ির আজ তার গায়ে এত আগে থেকেই লেগেছিল। হানিফকে খুন করতে গিয়ে তার মা খালি হাতে ফিরে আসে। তারপর দিন হানিফের লাশ পাওয়া যায়, অথচ তার মা খুন করেনি। প্রান্তর বাপ খুন হয়, প্রান্ত মুন্না থেকে প্রান্ত হয়ে ওঠে, তাদের ভাই হয়ে ওঠে। আমির শিকার করতে এসে তার প্রেমে পড়ে যায়। বিয়ে ঠিক হয়, বিয়ের আগের দিন রাতে নদীতে লাশ পাওয়া যায়, তারপর অবশেষে বিয়ে হয়। সবকিছু এক সুতোয় গাঁথা। এই কেমন যোগসূত্র? পদ্মজার মাথা ভন ভন করতে থাকে। এতদিন একটা চক্র তার পাশে শব্দ তুলে ঘুরঘুর করছিল। সে শব্দ ঠিকই শুনেছে, তবে তার উপস্থিতি ধরতে পারেনি। রিদওয়ান বলল, বিয়ের দিন রাতে বড় চাচার কথায় ভরসা রেখে তোমাকে ছুঁয়েছিলাম, ভেবেছিলাম আমির কিছু বলবে না, কিন্তু কি হলো? সে তো তোমার রূপে একবারে কুপোকাত। তারপরের ঘটনাও বোধহয় জানো। আমির আষ্টে পৃষ্ঠে তোমাকে আগলে রাখা শুরু করে। এক সময় বিভিন্ন কার্যকলাপে তোমার সন্দেহ হতে থাকে। এই ব্যাপারটা আমিরকে চিন্তায় ফেলে, পাহারাদার বাড়িয়ে দেয়। তোমার উপর নজর রাখার জন্য রেখে দেওয়া হয় লতিফাকে। তাই আমিরের সাজানো দেওয়াল ভেঙে পৌঁছাতে পারেনি পাতাল ঘরে। তোমার আম্মা নাকি চোখের দৃষ্টি দেখে মানুষ চিনতে পারেন। কার মুখ থেকে জানি আমির শুনেছিল। ব্যাপারটাকে গুরুতরভাবে নিয়ে নেয় আমির। সে কোনো ঝুঁকি নিতে চায় না। তোমার আম্মাকে নিয়ে একটু ভয়ও ছিল। মহিলার চাহনি, কথাবার্তা খুব বেশি ধারালো আর সজাগ। আমির পরিকল্পনা করে তোমার আম্মার গলাটা আলাদা করে দিবে। মাঝপথে কাটা রাখা ভালো না। এটা কিন্তু আমার কথা না, আমিরের। রিদওয়ান পদ্মজার মুখের ভঙ্গি দেখার জন্য তাকালো। পদ্মজার চোখ দুটি অগ্নিমূর্তি ধারণ করে। আমির হাওলাদার তার মাকে খুন করতে চেয়েছিল? রিদওয়ান পদ্মজার মেজাজ আজ করতে পেরে বলল, এমনকি খুনও করতে গিয়েছিল। পদ্মজা চকিতে তাকালো। তার চোখে জল টলমল করছে, সেই সাথে লাল হয়ে উঠেছে। রিদওয়ান বলল, ঘটনাটা তোমার বিয়ের কয়দিন পরে। সেখানে গিয়ে জানতে পারলো তোমার আম্মার কি এক রোগ হয়েছে, মরে যাবে, সব ভুলে যাবে। সম্ভবত তোমার আম্মা তোমার আব্বার সাথে কথা বলছিল। আমার ঠিক মনে নেই, অনেক আগের ঘটনা তো। তাই আমির তার পরিকল্পনা বাদ দিল। অনেক দিন পর তোমাকে নিয়ে ঢাকা চলে যাবে। এখন আর এসব করে লাভ নেই। কয়দিন পর এমনিতেই মরে যাবে। তবে যদি না মরতো তাহলে কিন্তু আমিরই খুন করত। এই হলো তোমার সোহাগের স্বামী। রিদওয়ানের ঠোঁটে তিরস্কারের হাসি। কি যে আনন্দ হচ্ছে তার, শুধু পদ্মজা জানে তার কি পরিমাণ কষ্ট হচ্ছে। আমিরের প্রতি রাগ, ঘৃণা নিঃশ্বাসের সাথে পাল্লা দিয়ে বাড়ছে। এই মুহূর্তে যদি তার হাতে পায়ে বাঁধন খোলা থাকতো, তবে সে রিদওয়ানের এই গা জ্বালা হাসি চিরতরে বন্ধ করে দিয়ে আমিরকে শেষ করে দিত। রিদওয়ান হৈ হৈ করে উঠল। আরে আরো বাকি আছে তো, থেমে গেলে তো চলবে না। যেদিন তোমার মেট্রিক পরীক্ষার ফলাফল দিল, সেদিন তোমার আম্মা প্রথম আমাদের বাড়িতে আসেন আর আমাকে দেখে চিনে ফেলেন। বিচক্ষণ বুদ্ধিমতী মহিলার মস্তিষ্ক নাড়া দিয়ে ওঠে। তিনি তোমাকে নিয়ে ভয় পান বোধহয়। আমি রাতে দোতলায় হাঁটছিলাম রুম্পা ভাবির ঘরটা নজরে রাখার জন্য। ধীরে ধীরে হাঁটছিলাম, তাও সেই শব্দ তোমার মায়ের কানে চলে যায়। তিনি বেরিয়ে আসেন, আমাদের কথা হয়। উনি তোমার ভবিষ্যৎ নিয়ে ভেঙে পড়েন। মা হিসেবে এমনটাই হওয়া উচিত। শেষ রাতে আমি আর আমির ছাদে ছিলাম। আচমকা দেখি তোমার আম্মা জঙ্গলের ভেতরে ঢুকছেন। কত সাহস! মেয়ের শ্বশুর বাড়িতে প্রথমে এসে সন্দেহ করে পুরো বাড়ি ঘোরা শুরু করছেন। বিন্দুমাত্র ভয় ডর নেই। জঙ্গলের ভেতরে আমাদের সব। তখন এত নিরাপত্তা ছিল না, তাই আমির ছুরি নিয়ে তোমার মায়ের পিছু ধাওয়া করে। লক্ষ্য ছিল যখনই তোমার আম্মা টের পাবে কিছু, তখনই ঝাঁপিয়ে পড়বে। কিন্তু তোমার আম্মা পুরো জঙ্গল ঘুরেও কিছু ধরতে পারেননি। এটা তোমার আম্মার ভাগ্য, নয়তো ওখানেই মরতে হতো। এখানেই কিন্তু সব শেষ নয়। তোমার ঢাকা যাওয়ার পর উনি আরো দুবার লুকিয়ে এই বাড়িতে ঢুকেছিলেন। দুইবারই হাবলু উনার পিছু নিয়েছে। আমি আমিরকে চিঠি লিখি, তখন আমির জানালো আরেকবার তোমার আম্মা যদি এখানে আসে, সঙ্গে সঙ্গে যেন মৃত্যু উপহার দিয়ে দিই। কিন্তু তিনি আর আসেননি। কিছু না পেয়ে বিশ্বাস করে নিয়েছিলেন এখানে কিছু নেই, এই বাড়িতে গোপন কিছু নেই। নয়তো অসুস্থ হয়ে পড়েছিলেন। কিছু একটা হবে, জানি না অত। তোমার মায়েরও ভাগ্য ভালো, দুবার মেয়ের জামাইয়ের হাতে খুন হতে গিয়েও, আবার দুইবার হাবলুর মতো জাত খুনির হাতে খুন হতে গিয়েও হয়নি। উনার মৃত্যুটাই লেখা ছিল রোগে। সে যাই হোক, দেখো আমির জানতো তোমার মা তোমার কতটা প্রিয়। তবুও কিন্তু নিজের স্বার্থ দেখেছে, তোমার মাকে খুন করতে চেয়েছে। এমন মানুষকে তুমি ভালোবেসেছো, রাগ হচ্ছে না ভেবে? পদ্মজা নির্বাক, বাকহারা।
তার ভেতরে বিন্দু মাত্র ভালোবাসার অনুভূতি যেন নেই। রিদওয়ান আবার বলতে শুরু করলো, আমির তোমার মায়ের মৃত্যুবার্ষিকী আর বোনের বিয়ের জন্য এখানে আসেনি। তুমি ভেবেছো সব কাজকর্ম ফেলে তোমার জন্য শুধু মন রাখতে এসেছে, এটা মিথ্যে। ও এখানে এসেছে বিপদে পড়ে। কুয়েত থেকে বড় অঙ্কের টাকা অগ্রিম নিয়েছে 6 মাস আগে, বিনিময়ে 30টা মেয়ে দিতে হবে। মেয়েগুলোর গায়ে একটুও দাগ থাকতে পারবে না। মেয়ে দেওয়ার কথা ছিল 1 মাস আগেই। আমরা অনেক চেষ্টা করেছি, পারিনি। সব মানুষ চালাক হয়ে গেছে, এমন কখনো হয়নি। এবার সব ওলট পালট হয়ে গেছে। আমিরের উপর চাপ আসতে থাকে। ও টাকাগুলোও খরচ করে ফেলেছে। কি করেছে কে জানে। কুয়েত থেকে হুমকি এসেছে, আরও 1 মাসের মধ্যে 30টা মেয়ে দিতে না পারলে আমাদের সম্পর্কে সব প্রমাণ বাংলাদেশ পুলিশ ঐক্যতে পাঠাবে। যেভাবেই হোক আমাদের ধ্বংস করবে। ওরা খুব ক্ষমতাশীল। বিশ্বের অনেক উন্নত দেশের সাথে তাদের চক্র সামিল আছে। আমরা সবাই এখন একটা ঝড়ে আছি, বিশেষ করে আমির আর ওর বাপ। তাই আমির এখানে এসেছে। 1 মাস শেষ হওয়ার আর 12 দিন বাকি। মেয়ে পাচার করতে হবে 8 দিন পরই। মেয়ে জোগাড় হয়েছে 9 জন। যেভাবেই হোক আমাদের 21টা মেয়ে লাগবেই। তাই এখন খুব চাপ। আর মরার উপর খাড়ার ঘা হিসেবে উপস্থিত তুমি। রিদওয়ান শব্দ করে হাসলো। তার হাসি যেন থামছে না। পদজা তীক্ষ্ণ স্বরে বলল, ধ্বংসের লক্ষণ শুরু হয়েছে। 200 বছর চলেছে, আর কত চলবে? কিন্তু আমরা তো সেটা হতে দেব না। আমি তো দেবই না। আমার জীবনে কিছু বলতে শুধু এই অংশটাই আছে, বেঁচে থাকার একটাই অংশ। যে মেয়েগুলোকে মেরেছেন তাদের না মেরে পাচার করে দিতেই পারতেন। সেটা কেন করেননি? পদ্মজার ভেতরে অপ্রতিরোধ্য তুফান চললেও কণ্ঠ শান্ত। রিদওয়ান স্বাভাবিক স্বরেই জানালো, কেন তারা এই মেয়েগুলোকে পাচার করতে পারছে না? মেয়েগুলো 2 মাস ধরে এখানে আছে। প্রথম 15 দিন বীভৎস ধর্ষণে এদের অনেক ক্ষতি হয়ে গেছে। শরীরে বিভিন্ন দাগ বসে গেছে। তখন তারা জানতো না তাদের মেয়ের অভাব পড়ে যাবে। তারপরও 1 মাস ওষুধপত্র দিয়ে মেয়েগুলোকে ক্ষতিপূরণের চেষ্টা করেছে, হয়নি। তাই বিগত 5 দিন ধরে তারা তাদের রীতি অনুসারে মেয়েগুলোকে পিটাচ্ছে। আজ 2টো মেয়ে মারা গেছে। আগে লাশই ফেলে দেওয়া হতো, 5 বছর ধরে টুকরো টুকরো করা হয়। এটাও আমিরের বুদ্ধি, যাতে কোনো মানুষের চোখে না পড়ে আর পুলিশও শনাক্ত করতে না পারে। পুলিশরাও এখন চালাক হয়ে গেছে। পদ্মজা বলল, আমি মেয়ে পাচার করতে দেব না। কি করবে? পদ্মজা নিশ্চুপ। কিছুই পারবে না। আমির তোমাকে ছেড়ে দিলেও আমরা ছাড়বো না, আর আমিরও তোমাকে ছাড়বে না। ও তোমার শরীরে আকৃষ্ট, ভালোবাসে না। যেদিন তুমি রুম্পার ঘরে রাতে ছিলে সেদিন আমির তোমার খেয়াল রাখার জন্য না, তোমার উপর নজর রাখার জন্য রাতে ঘুমায়নি। রুম্পা কখন কি বলে দেয় সেই ভয়ে। রুম্পাকে খুন করার পরিকল্পনাও আমিরের ছিল। ও বাবলুকে পাঠায়। হাবলুর ভাই বাবলু, দুজনই বংশগত জাত খুনি। কিন্তু গিয়ে দেখে আলমগীর ভাই তার বউকে নিয়ে পালাচ্ছে। তবুও বাবলুর সাথে ওরা পারতো না। সেখানে তুমি বাগড়া দাও, বাবলুকে খুন করে ফেললে। কি আশ্চর্য! একদম মায়ের রূপ পেয়েছো। পুরাটা দৃশ্য কিন্তু আমির দেখেছে। ও জঙ্গলে ছিল। এত এত চিন্তার মাঝে তোমার এই রূপ। তুমি যখন পূর্ণাকে নিয়ে অন্দরমহলে চলে যাও তখন লাশ সরিয়ে দেওয়া হয়। তুমি পূর্ণাকে নিয়ে ঘরে যাও তখন আমির তোমাদের ঘরে চলে যায়। এমনকি আমিরের জ্বরও হয়েছিল মেয়ে জোগাড়ের চিন্তায়। এমন অবস্থায় তোমার খুনাখুনি কার্যক্রম আমিরকে পাগল করে তুলে। অস্থির হয়ে পড়ে। রানীকে খোঁজার নাম করে এখানে এসে পরিকল্পনা করে তোমাকে ভয় দেখানোর, যাতে তুমি ঢাকা চলে যাও আমিরকে নিয়ে। ওর বিশ্বাস 8 দিনে মেয়ে জোগাড় করে ফেলবে। কিন্তু এটা বিশ্বাস নেই যে তুমি 8 দিন পর ঢাকা যেতে রাজি হবে। তাই আগে থেকে কাজ এগিয়ে রাখার পরিকল্পনা করে। এমনকি তোমাকে মারতেও বলেছে, যাতে ভয় পাও। মারার পরও যখন ভয় পাওনি, তারপর বলল তোমাকে রক্ত দেখাতে। যদিও একটা মেয়ের রক্ত দেখিয়েছিলাম তোমাকে। ওর বিশ্বাস ছিল স্বামীর জানের মায়া হলেও ছেড়ে দিবে এই গ্রাম। কিন্তু তুমি মুখের উপর বলে দিলে ঢাকা ফেরত যেতে রাজি না তুমি। এই সত্যি তুমি আমিরকে ভালোবাসো? ভালোবাসা কি? পদ্মজার দাঁত চেপে চোখের জল ফেলছে। রিদওয়ান 2 হাত নাড়িয়ে বলল, আচ্ছা এসব ভালোবাসা টালোবাসার কথা বাদ দাও। আমির তোমাকে ভালোবাসে না। ওর সব নাটক। ও তোমার রূপকেই ভালোবেসেছে। এখনো যে রূপের শরীর তোমার, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। সেখানে তো ও হালালভাবে ভোগ করার সনদ পেয়েছে। সব শেষে ভালোভাবে বলছি পদ্মজা, কোনো বাগড়া দিও না আর সব মেনে নাও, নয়তো তোমাকেও মরতে হবে। আমির না মারলেও বড় চাচা আব্বা আর আমি তোমাকে ছেড়ে দেব না। তিনি কেন আমাকে মারবেন না? তিনি তো আমাকে ভালোবাসেন না। ভালো না বাসলেও টাকার প্রতি যেমন টান, ওর তেমন সুন্দরের প্রতিও টান আছে। ধরে রাখতে চাইতেও পারে। তোমার কাছে আমার অনুরোধ,
অনেক করেছো, আর কিছু করো না। কি পান এসব করে? অর্থ পাই, শান্তি পাই, মেয়েদের কষ্ট দিয়ে কিসের শান্তি? হাওলাদার বংশে ভালো ছেলে নেই, সবাই খারাপ। যারা ভালো হয়েছে তারা মরেছে। তবে জাফর ভাই, আলমগীর এরা তো ভালো। এদের অনেক পিটিয়েও বড় চাচা আব্বা এই পথে আনতে পারেনি। জাফর ভাই তো এই সম্পর্কে কিছু জানেই না। জাফর ভাই একটু বোকা ধরনের, অনেক স্পর্শকাতর মন। মুরগির রক্ত দেখলে অজ্ঞান হয়ে যায়, তাই তাকে আর এই জগতে আনা হয়নি। আব্বার প্রথম ছেলে ছিল বলে মারেনি, রাজধানীতে পাঠিয়ে দেয় পড়ার জন্য, তারপর বিয়ে করে বাইরেই চলে গেল। আর আলমগীর ভাইয়া বাধ্য হয়ে এই দলে কাজ করছে, সুযোগ পেয়ে পালিয়েও গেছে। আমির তো ছোট থেকেই তেজি, বড় চাচার কাছে আমির হচ্ছে সোনার টুকরা। এসব গল্প করতে ভালো লাগছে না, ঘাড়টা খুব ব্যথা করছে। এত শক্ত আঘাত দিয়েছো, ডাইনি নাকি তুমি? রিদওয়ান আলতো করে ঘাড়ে হাত বুলাতে বুলাতে বলল, আচ্ছা আসল কথা বলি, আমিরকে ছেড়ে পালিয়ে যাও। এই রাজত্বে থাবা দেওয়ার কথা ভেবো না। জীবনে কিছু পাইনি, মা জন্ম দিয়ে মারা গেল, বাপের অবৈধ সন্তান আমি। ছোট থেকে আমি অত্যাচারিত, আজও আমির আমার উপর অত্যাচার করে। অনেক দুর্বল ছিলাম, পানিতে চুবিয়ে রেখেছে, শীতের রাতে উলঙ্গ করে বেঁধে রেখেছে, পিটিয়েছে। আমির মানুষকে আঘাত করতে পছন্দ করে, মানুষের আকুতি মিনতি ওর কাছে পরম শান্তির। তুমি ওর কাছে থেকো না, পালিয়ে যাও, পুলিশের কাছে যেও না, অন্য কোথাও গিয়ে থাকো। ও এখন মায়া দেখাচ্ছে, যখন স্বার্থের বেশি টান পড়বে ঠিকই হাত তুলবে, খুন করে ফেলবে তোমাকে। পদজা শ্বাস রুদ্ধকর কণ্ঠে বলল, কি বলছেন? তাহলে উনি আপনার কাহিনী আমাকে শুনিয়েছেন? রিদওয়ান পদ্মজার কথা বুঝতে পারলো না, সে একটু ঝুঁকে প্রশ্ন করলো, কিছু বললে? পদ্মজা কিছু বলতে পারলো না, তার চোখ থেকে জল পড়ছে। পিছনের 6 বছর মিথ্যের জাল দিয়ে পেঁচানো, কিছু সত্য নয়, সব মিথ্যে। আমির মাত্রই এসেছে, এখন শেষ রাত। সে পানি খেয়ে রাফেদকে বলল, নতুন মেয়ে 3টাকে খেতে দিও, চিৎকার চেঁচামেচি করলে ভুলেও মেরো না। রাফেদ বলল, আপনি ভাববেন না, সব সামলে নেব। আমির B2 ঘরের বসে আছে। মজিদ বলল, আমরা যাই তাহলে, সকালে কাজ আছে আমার। আমির কিছু বলল না, কপাল কুঁচকে রেখেছে, সিগারেট ধরালো।